কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি 2 কম্পালসারি সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ আবশ্যিক বাংলা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, পৌরাণিক নাটক বলতে কী বোঝায়? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, দেখো, ঐতিহাসিক উপন্যাস বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি, অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খাতা নোট ডাউন করে নিও। সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নের উত্তর দুটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের, পৌরাণিক নাটক বলতে কী বোঝায়? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন, অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও। চলো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম পয়েন্ট, সংজ্ঞা। যে নাটকের আখ্যান নির্মিত হয় পৌরাণিক কাহিনী অবলম্বনে তাকে মূলত পৌরাণিক নাটকরূপে চিহ্নিত করা হয়। এই পৌরাণিক নাটক দিয়ে বাংলা নাটকের জয়যাত্রা শুরু। এই ধরনের নাটকেই আমাদের প্রাচীন ঐতিহ্য, যাত্রাপালার সঙ্গে পার্থক্য ও বিদ্যমান। পুরাণ মানে ভক্তিমূলক বিষয়, বাঙালি এসব কিছু পেলে আবেগ উদ্ভাসিত হয়ে ওঠে। পরবর্তী বলা হয়েছে, গিরিশচন্দ্র সঠিক কথা বলেছেন। হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম মর্মাশয় করিয়া নাটক শিখিতে হইলে ধর্মাশ্রম করিতে হইবে। ঐতিহাসিক দিক থেকে প্রথম বাংলা পূর্ণাঙ্গ মৌলিক নাটক তারাচরণ শিকদারের ভরদাজুনকে পৌরাণিক নাটকরূপে আখ্যাত করা হয়। তবে কেউ কেউ যোগেশচন্দ্র গুপ্তের কীর্তিবিলাসকে পৌরাণিক নাটকরূপে নির্দেশিত করেছেন, যদিও তাকে পুরাণ কথা বলা হবে না, রূপকথা বলা হবে। এই নিয়ে সংশয় রয়েছে। এর অব্যাহত পরে মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, মনমোহন বসুর রামাভিষেক, রামনারায়ণ তর্করত্নের রুক্মিণীর হরণ প্রভৃতি উল্লেখযোগ্য পৌরাণিক নাটক। তবে বাংলা পৌরাণিক নাটকের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে গিরিশচন্দ্র ঘোষকে চিহ্নিত করাই শ্রেয়। দেখো, পরবর্তী পয়েন্ট, পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য। দেখো, কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য রয়েছে, কাহিনী হবে পুরাণ অবলম্বী, তবে নাট্যকার প্রয়োজনে কিছু সংযোজন বিয়োজন করতে পারেন। দ্বিতীয় বৈশিষ্ট্য ক্ষয়ের দাগে রয়েছে, নাটকে বীর, করুণ প্রভৃতি যে কোনো রস থাকতে পারে, কিন্তু মূল রস হবে ভক্তি রস। পরবর্তী বৈশিষ্ট্য ক্ষয়ের দাগে রয়েছে, দেব চরিত্র অপরিহার্য, তবে লৌকিক জগতে তার অবস্থান আবশ্যক। এবং ক্ষয়ের দাগের বৈশিষ্ট্য রয়েছে, এখানে মানবীর লৌকিক প্রেম গুরুত্বহীন, এখানে ঈশ্বর প্রেমের প্রাধান্য লাভ করে। পরবর্তী বৈশিষ্ট্য উঙার দাগে রয়েছে, এই শ্রেণীর নাটকে নিয়তিবাদের ভূমিকা অপরিসীম। এবং ছয়ের দাগের বৈশিষ্ট্য রয়েছে, পাপ পুণ্য ভালো মন্দের সংঘাতের মধ্যে দিয়ে ধর্মের জয় ঘোষিত হয়। পরবর্তী ছয়ের দাগের বৈশিষ্ট্য রয়েছে, এই নাটকে কখনো বিয়োগান্তিক হয় না, বিশেষ এক আদর্শ এই শ্রেণীর নাটকের ভিত্তি, তাই নাটকগুলি উপদেশাত্মক। পরবর্তী পয়েন্ট রয়েছে, একটি বাংলা পৌরাণিক নাটক। বলা হয়েছে, গিরিশচন্দ্র ঘোষ রচিত সর্বশ্রেষ্ঠ একটি বাংলা পৌরাণিক নাটক হলো জনা। মহিষ্মতি পুরীর রাজা নীলধ্বজ কৃষ্ণ ভক্ত, তার স্ত্রী জনা হলেন বীরাঙ্গনা। পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের অশ্ব তার রাজ্যে এলে পুত্র প্রবীর সে অশ্ব আটকালে পাণ্ডবদের হাতে তার মৃত্যু হয়। তখন জনা বীরাঙ্গনা বেশে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করেন। পরবর্তী বলা হয়েছে, লৌকিক ও অলৌকিক রসের সার্থক মিশ্রণ ঘটানোয় এটি পৌরাণিক নাটকের সার্থকতা লাভ করেছে। এখানে লৌকিক জীবন রস সৃষ্টি হয়েছে জনা ও প্রবীরের চরিত্রের মধ্যে বাস্তব আবেগ ও প্রবৃত্তির ঘাত প্রতিঘাতে। অন্যদিকে অলৌকিক ভক্তিরস সৃষ্টি করা হয়েছে রাজা নীলধ্বজ, বিদূষক, অগ্নি,
বিষকেতু প্রভৃতি চরিত্রের মাধ্যমে কৃষ্ণের মহিমা ও করুণা প্রদর্শনের ভিতরে প্রখ্যাত নাট্য সমালোচক ডক্টর অজিত কুমার ঘোষের ভাষায় কবিরের বীরধর্ম, স্বাদেশিকতা, মাতৃভক্তি, প্রেমমোহ প্রভৃতি বিচিত্র মানবীয় গুণের সমাবেশে এই চরিত্রটির কথাও সব কিছু ঘনীভূত লৌকিক রসে অভিষিক্ত হইয়া দর্শকের সুতীব্র কৌতূহল সতত জাগ্রত করিয়া রাখে। পরবর্তী বলা হয়েছে, জোনা ও প্রবীরের বাস্তব জীবনের জটিলতায় নাটকের পৌরাণিক ভাব সৃষ্টি হয়নি, বরং এই ভাব সৃষ্টি হয়েছে নাটকের শেষ 2 অঙ্কে গুরু কৃষ্ণ ভক্তির চরিতার্থতা প্রদর্শনী নাট্যকারের মুখ্য উদ্দেশ্য ছিল। বিভিন্ন চরিত্রের দ্বারা তা দেখাবার ফলে নাটকের শেষ ভক্তি মন্দাকিনীর প্রভাব উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এই অংশে দেখানো হয়েছে সুখ দুঃখ সব মায়া, মানসিক বিভ্রম মাত্র, দেবতার প্রতি একান্ত নির্ভরতায় একমাত্র মুক্তি। পরবর্তী বলা হয়েছে, কৃষ্ণ ছাড়া মুক্তি নেই। চরিত্র ঘটনাবলীর মধ্যে ভক্তির রসধারা প্রবাহিত হয়, একে সার্থক পৌরাণিক নাটক বলা হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। পৌরাণিক নাটক কাকে বলে, পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য এবং একটি সার্থক পৌরাণিক নাটক নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখা হয়েছে, ঐতিহাসিক উপন্যাস বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, ঐতিহাসিক উপন্যাস উপন্যাসের যে শাখায় ইতিহাসের কাহিনী ও চরিত্রকে আশ্রয় করে তার লেখক যখন ইতিহাসের অন্তরালকে উঁকি দিয়ে একটি বিশেষ যুগ ও তার কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের দ্বিধা, দ্বন্দ্ব, আশা নিরাশার কথা ফুটিয়ে তোলেন, তখন তাকে বলা হবে ঐতিহাসিক উপন্যাস। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে, ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য। একটা সার্থক ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য কী কী হওয়া আবশ্যক তা সূত্রাকারে নিম্নে আলোচনা করা হলো। প্রথম বৈশিষ্ট্য 1 দাগে রাখা হয়েছে, সমসাময়িক জীবনের বিষয়বস্তু বা বাস্তব চরিত্র সময়ের পরিবর্তে ঐতিহাসিক উপন্যাসকার বেছে নেন অতীত ইতিহাসের কোনো একটি বিশেষ সময় পর্ব। পরবর্তী বৈশিষ্ট্য দেখো 2 দাগে, উপন্যাসের বর্ণিত যুগ তথা ঘটনা কাহিনীর প্রতি তাকে বিশ্বস্ত থাকতে হয়। সেই সময়কালের রীতিনীতি, আচরণ, ব্যবহার, সংস্কার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সকল বিষয়ে লেখককে সচেতন থাকতে হয়। পরবর্তী বৈশিষ্ট্য 3 দাগে রাখা হয়েছে, ঐতিহাসিক উপন্যাসের নায়ক নায়িকা তথা প্রধান কুশীলব সকলেই হন ইতিহাসের সুপরিচিত ব্যক্তিত্ব। পরবর্তী বৈশিষ্ট্য 4 দাগে রাখা হয়েছে, ইতিহাস শাস্ত্রিত চরিত্রগুলির ঐতিহাসিকতা যথাসম্ভব অক্ষুণ্ণ রেখেও তাদের যথেষ্ট প্রাণবন্ত করে তোলা ও উপন্যাসের জীবন ভাবনা ব্যক্ত করার ক্ষমতায় ঐতিহাসিক উপন্যাসকারের কাছে প্রত্যাশিত। পরবর্তী বৈশিষ্ট্য 5 দাগে, ঐতিহাসিক উপন্যাসের কারবার ইতিহাসের বিশাল পটভূমিতে আবর্তিত জীবনের উত্থান পতন নিয়ে, ইতিহাসের সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত, আবেগ, আলোড়ন এই জাতীয় উপন্যাসের প্রধান অবলম্বন। পরবর্তী 6 দাগের বৈশিষ্ট্য, ঐতিহাসিক উপন্যাস থাকে মহাকাব্যিক বিস্তার। ঐতিহাসিক উপন্যাসে থাকে মহাকাব্যিক বিস্তার। 7 দাগের বৈশিষ্ট্য, ঐতিহাসিক উপন্যাসের ভাষাকে হতে হবে গম্ভীর ও ধ্রুপদী। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে, দেখো একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস। দেখে নাও। রাজসিংহ উপন্যাসটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। রাজসিংহ উপন্যাসটি রাজস্থানের রাজপুতদের গৌরবগাথা পটভূমিকায় মূলত হিন্দু জাতির বাহুবল দেখানোর জন্য আর এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি সিসোদিয়া রাজবংশের রাজসিংহকে নির্বাচন করেছেন। সুতরাং উপন্যাসের পটভূমি ঐতিহাসিক বলে এই উপন্যাসটি ঐতিহাসিক উপন্যাস বলে দাবি করা যেতে পারে। যদি উপন্যাসটির প্রধান চরিত্রগুলির কথা বলা যায় তবে দেখা যাবে সেখানে লেখক ঔরঙ্গজেব, রাজসিংহ, জেবুন্নিসা প্রমুখ ঐতিহাসিক চরিত্রগুলির এক সমাবেশ ঘটিয়েছেন। পরবর্তীতে বলা হয়েছে, দেখো এমনকি এই সকল প্রধান চরিত্রগুলির সাথে সাথে অনেক গণনা চরিত্রের দেখা মিলে যারা ইতিহাসের পটভূমিতে থেকে উঠে এসেছে, যেমন উদয়পুরী, ঔরঙ্গজেবের পুত্র দ্বিতীয় আকবর, চঞ্চল কুমারী, রূপনগরের রাজা বিক্রম সোলাঙ্কি, সেনাপতি হুসেন আলী খাঁ ইত্যাদি। পরবর্তী বলা হয়েছে, দেখো এই সমস্ত চরিত্রগুলির সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়ে লেখক মানিকলাল ও নির্মল কুমারী, দরিয়া ও মোবারক প্রভৃতি চরিত্রগুলি সৃষ্টি করেছেন। এই সকল কাল্পনিক চরিত্রগুলি ইতিহাসের ধারায় মিশ্রিত হয়ে গেছে বলে রাজসিংহকে যথার্থ ঐতিহাসিক উপন্যাস বলে ধরা যেতে পারে।
পরবর্তী বলা হয়েছে, ইতিহাসের কাহিনীর মধ্যে নির্মল কুমারীর কাছে ঔরঙ্গজেব এর শূন্য হৃদয় বেদনার প্রকাশ, চঞ্চল কুমারী রাজসিংহের জন্য প্রতীক্ষার অবসান, জেবুন্নিসার শাহজাদি মর্যাদার ভুলুণ্ঠন ও মোবারকের মতো সবদারের পোনায়, এ সকল ঘটনার ইতিহাসের ধারায় মানব জীবন সত্য। এদিক দিয়ে বিচার করলে রাজসিংহকে একটি সার্থক ও ঐতিহাসিক উপন্যাস বলা যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটি ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই এই প্রশ্ন দুটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও। পূর্বে আমি তোমাদের অনেকগুলি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা ভিডিওগুলি চ্যানেলে গিয়ে দেখে নিও। অবশ্যই তোমরা উপকৃত হবে, পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।